শিক্ষার্থীবৃন্দ, আমি রিগান বড়ুয়া, সহকারী শিক্ষক, বিজ্ঞান ও গণিত, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আমরা আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিভাগের অষ্টম অধ্যায়ের মধ্যে যে রসায়ন ও শক্তি অধ্যায় রয়েছে তার আমরা আজকে দ্বিতীয় পর্বের ক্লাসটা করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই হোয়াইটবোর্ডের দিকে দেখো। আমরা আজকে ডেলএস এর মান নির্ণয় করব। তো ডেলএস এর মান নির্ণয় করতে গেলে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে বা যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে এই মানগুলো তোমাদের জানা রাখবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বর্তমানে এই মানগুলো উদ্দীপকের মধ্যে দেয়া থাকে, এটাই হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট। তবে একটা মাইনাস পয়েন্ট হচ্ছে যে এমসিকিউতে কিন্তু মানগুলো আসে, কিন্তু এই এমসিকিউর জন্য তোমাদের এই মানগুলো মনে রাখতে হবে। যার যতটুকু সম্ভব মনে রাখাটাই বেটার। তবে তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায় সেগুলো আমি আলাদা করে লিখেছি। এগুলো হয়তো একটু কম আসে। ঠিক আছে, আচ্ছা। তো যেগুলো একটু বেশি আসে আমি সেগুলো একটু বলে দিই। যেমন কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড হয় সেক্ষেত্রে এদের মান হচ্ছে 414 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আর কার্বনের সাথে ক্লোরিন দেয় সেক্ষেত্রে হবে 3 × 6, হচ্ছে সাইডে কে সাইজ। এটা মনে রাখা টেকনিক হচ্ছে যে সাইডে কে সাইজ, আর এটা মনে রাখা টেকনিক হচ্ছে যে 3 × 6। তারপরে ক্লোরিন ক্লোরিন মনে হচ্ছে যে 2 × 4 আবার সাইজ, 2 × 4 আবার 4 কিলোজুল পার মোল। তারপরে হাইড্রোজেন 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 মনে রাখার উপরে হচ্ছে যে 3 4 5 3 4 5 3 4 5 3 4 5 বা শুরুতে 4, 4 এর পরে 3, 3 এর পরে ব্যাজ সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, আর হাইড্রোজেন ক্লোরিন মনে রাখার উপর হচ্ছে যে 431, অর্থাৎ প্রথমে 4 3 3 এর পরে 1, 4 3 1, 3 এর পরে ব্যাজের সংখ্যা হচ্ছে 1, আর 3 এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 5। এটা হচ্ছে এইচএস এর ক্ষেত্রে, আর এইচসিএল হলে হবে সেক্ষেত্রে 3 এর পরে 1। আর ও বন্ড এইচ থাকলে সেক্ষেত্রে 4 4 মাঝখানে 6, 4 এর পরে 6 আবার 4, 4 এর পরে 6 আবার 4, 4 6 4, 4 এর পরে 6 তারপর আবার 4। ওকে, এবার অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন হলে সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড হচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, ডাবল বন্ড হলে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন হলে 4 × 8, 8 এর পরে হচ্ছে 9, 498, 2 × 500। ঠিক আছে, 498। ঠিক আছে, 498 বুঝা গেছে। আচ্ছা, তো এই মানগুলো একটু জেনে রাখবা এমসিকিউর জন্য। পরেরগুলো দরকার যদি পারো তোমরা শিখে ফেলবা, আর না পারলে তোমরা যতটুকু পারো আর কি আইডিয়া করে দিবা। ঠিক আছে, তবে এগুলো অবশ্যই মনে রাখবা, এগুলো অবশ্যই মুখস্থ রাখবা। বলেছি, বুঝছো? আর বাকিগুলো আমি লিখে দিয়েছি, তো লিখে তোমরা শিখে বারবার খাতায় প্র্যাকটিস করবে। দেখবে বারবার শিখে লিখে খাতায় প্র্যাকটিস করলেই এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন এটার সাহায্যে কিভাবে ডেলএস এর মান নির্ণয় করা হয় আমরা এখন সেটা শিখবো। ঠিক আছে, আমরা এখন এই নোটগুলা ভালো মতো দেখবো। এই ম্যাথগুলো করার সময় ডেলএস এর মান নির্ণয় করার সময় আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ায় তাপের পরিবর্তন। এই বিক্রিয়া তাপের পরিবর্তনের যে সূত্র সেটা হচ্ছে পুরাতন বন্ধন বা বিক্রিয়কের যে বন্ধন, সে বন্ধন ভাঙার প্রয়োজনীয় যে মোট শক্তি, সে প্রয়োজনীয় মোট শক্তি থেকে নতুন বন্ধন বা উৎপাদের যে বন্ধন গঠিত হয় সে গঠিত হওয়ার যে নির্গত মোট শক্তি, সে মোট শক্তির মানটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই আমরা ডেলএস এর মানটা পাবো। এই পরিবর্তনটাকে ডেলএস দ্বারা প্রকাশ করা হয়, ডেলএস দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সবসময় যেই বিক্রিয়কগুলো থাকবে সেই বিক্রিয়কগুলোর মধ্যে যেই বন্ধনসমূহ ভাঙবে সেই বন্ধনসমূহের মোট শক্তি থেকে উৎপাদের মধ্যে যেই বন্ধনগুলো গঠিত হবে
সে বন্ধনগুলোর যে মোট শক্তি, সে মোট শক্তির মানটা আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। মোট শক্তির মানটা বিয়োগ করলে যেই মানটা আসবে সেই মানটাই হচ্ছে মূলত বিক্রিয়ার তাপে পরিবর্তন। ঠিক আছে, আর সেই বিক্রিয়া তাপের এই পরিবর্তনকে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো, করার পরে যদি এই ডেল এইচ এর মানটা যদি বিক্রিয়া তাপের যে পরিবর্তন, সে তাপের পরিবর্তন অর্থাৎ এখানে ডেল এইচ এর যে মান, সে ডেল এইচ এর মান পরিবর্তন অর্থাৎ ডেল এইচ এর এই মানটা যদি ঋণাত্মক আসে, তাহলে আমরা বুঝে নিব সেই বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, সেই বিক্রিয়াটি কি উৎপাদী বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে উৎপাদের মোট শক্তি বেশি হবে আর বিক্রিয়কের মোট শক্তি কম হবে। ঠিক আছে, এবং যদি কখন ধনাত্মক আসে অর্থাৎ বিক্রিয়কের মোট শক্তির পরিমাণ বেশি হয়, উৎপাদের উৎপন্ন মোট শক্তির পরিমাণ যদি কম হয়, সেক্ষেত্রে সেই বিক্রিয়াটি হবে ধনাত্মক। আর ধনাত্মক হলে সেই বিক্রিয়াটিকে বলা হবে তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এখন আমরা সেই নোট এবং তথ্যের সাহায্যে আমরা এখন এই প্রশ্নটা সলিউশন করব। তো এখানে দিয়ে আছে 1 মোল সিএস বন্ধন, 1 মোল সিসিএল বন্ধন, 1 মোল সিসিএল বন্ধন ও 1 মোল এইচসিএল বন্ধন ভাঙার জন্য যে প্রয়োজনীয় শক্তি, সেই মানটা এখানে উল্লেখ করে দেওয়া আছে 414, 244, 326 ও 431 কিলো জুল পার মোল হলে আমাকে যে বিক্রিয়াটি দিয়েছে CH3 বন্ড CH2, অর্থাৎ শর্টকাটে লেখা যায়, এটাকে লেখা যায় শর্টকাটে C2H6 অর্থাৎ ইথেন যদি ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে C2H5Cl। ঠিক আছে, যোগ HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ এটা উৎপন্ন করবে C2H5Cl উৎপন্ন করবে, তার সাথে উৎপন্ন করবে HCl। তাহলে এখানে এই বিক্রিয়াটির মধ্যে ডেল এইচ এর মান কত হবে আমাদেরকে এখন সেটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন বের করার জন্য আমরা এখন টেকনিকটা অ্যাপ্লাই করব। ওকে, ঠিক আছে, এখন আমরা যে ম্যাথটা, সেই ম্যাথটা এখন সলিউশন করব। আসো দেখো, আমরা সকল বন্ধন দেখি বিক্রিয়াটিকে এখন আমরা নির্মরূপে লিখব। ঠিক আছে, তো কিভাবে লিখবো দেখো, আমি বিক্রিয়াটাকে একটু ভেঙে লিখেছি। দেখো ভেঙে লিখেছি, ভেঙে লেখার পরে দেখো এটাকে আমি বন্ধন দিয়ে ভেঙে লিখেছি, এটাকে সকল বন্ধন দিয়ে ভেঙে লিখেছি, বিক্রিয়াটাকে আমি সকল বন্ধন দিয়ে ভেঙে লিখেছি। এখন লিখার পরে এখানে দেখা যাচ্ছে যে প্রথম যে যৌগ ইথেন, সেই ইথেনের মধ্যে সি এবং এইচ আছে। এইভাবে এই যে বন্ধনটা ভেঙে গেছে, এই বন্ধনটা ভেঙে দেখো সিএস এর পরিবর্তে সি এর বন্ধনটা গঠিত হয়েছে। দেখেছো, বাকি সব দিক দেখো, সব দিকে ঠিক আছে, বাকি সব দিকে দেখো ঠিক আছে, শুধু সি এর জায়গা দেখো কি গেছে, দেখো সব দিকে ঠিক আছে, ঠিক আছে, শুধু এখানে ছিল যে সিএইচ আর এখানে হয়ে গেছে যে সিসিএল। এর আগে পরে সব ঠিক আছে, এখানে এই বন্ধনটা এভাবে ছিল, এটা ভেঙে এখন এটা হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখো এখানে সিসিএলটা ছিল আর এটা ভেঙে হয়ে গেছে যে এইচসিএল। ওকে, তাহলে আসো, এই বন্ধনটা ভাঙছে, এই বন্ধনটা ঘটছে, আবার এই বন্ধনটা ভাঙছে, আবার এই বন্ধনটা ঘটছে। ঠিক আছে, অর্থাৎ এই বন্ধনটা হচ্ছে ভাঙে, এই বন্ধনটা হচ্ছে ভাঙে, এবং এই বন্ধনটা গড়ে, এবং এই বন্ধনটা গড়ে। ঠিক আছে, বিষয় লিখে দিয়েছি, বন্ধন ভাঙে, আর এখানে এই বন্ধনটা গঠিত হয়েছে বা সৃষ্টি হয়েছে, এখানেও সেম এই বন্ধনটা সৃষ্টি হয়েছে বা গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এবার আসো, এই বিক্রিয়ায় 1 মোল এটা ভাঙছে এবং 1 মোল এটা ভাঙছে, 1 মোল এটা এবং 1 মোল এটা দুটাই কি হচ্ছে, বন্ধন ভাঙে, এবং 1 মোল সিসিএল বন্ধন করছে এবং 1 মোল এসসিএল বন্ধন করছে, এবং 1 মোল সিএল বন্ধন করছে, 1 মোল এসসিএল বন্ধন করছে।
এইটা এটা ভাঙছে, এইটা এটা গঠিত হয়েছে। এবার আসো এটা ভাঙতে মোট যে শক্তি সেটা আমরা বের করবো, অর্থাৎ 1 মোল এটা এটা ও 1 মোল এটা এইটা এবং এটা, 1 মোল এটা ও 1 মোল এটা ও 1 মোল এটা। বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, এটা এবং এটা ভাঙার জন্য মোট যে শক্তি, সে মোট শক্তির মানটা বের করেছি। এটা ভাঙার জন্য দরকার যে আমার 414 আমাকে উদ্দীপকে দেওয়া ছিল এবং প্রশ্নমূলক দেওয়া ছিল, এবং এটা ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি ছিল যে 240। এই দুইটা মান আমরা একসাথে যোগ করলে মানটা পাবো 658 কিলোজুল। ঠিক আছে, আবার এই বন্ধনটা করছে, আবার এই বন্ধনটা করছে, তাহলে এটা গর্তে ও এই বন্ধনটা গর্তে নিগত যে মোট শক্তি সেটা এটা এবং এটা যোগ করতে হবে। এটার মানটা হচ্ছে 326 এবং এটার মানটা হচ্ছে আমাদের 431। এখন আমাদের এই দুইটা মান যোগ করতে হবে, আমরা এই দুইটা মান যোগ করব। এখন এই দুইটা মান যোগ করলে আমার হবে 557 কিলোজুল। ঠিক আছে, আচ্ছা আমি নোটের মধ্যে সূত্র লিখে দিয়েছিলাম। সূত্রের মধ্যে ছিল যে তাপের পরিবর্তন ΔH, সে তাপের পরিবর্তন ΔH ইকুয়াল টু পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি, সেখান থেকে বন্ধন গড়ার জন্য প্রয়োজনীয় যে নিগত মোট শক্তি সেটা আমরা বিয়োগ করব। অর্থাৎ প্রথমে এখানে আমরা যে মানটা পেয়েছি সেখান থেকে আমাদের এই মানটা বিয়োগ করতে হবে সূত্র অনুসারে। ঠিক আছে, তাহলে পুরাতন বন্ধন ভাঙার মোট শক্তি আমি সেটা পেয়েছি এটা, এবং বন্ধন ভাঙার জন্য যেটা শক্তি সেটা পেয়েছি এটা, সেই মান থেকে এই মানটা আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করলে পেয়েছি আমরা -99 কিলোজুল, -99 কিলোজুল। ঠিক আছে, এখন যদি ঋণাত্মক চিহ্ন আসে, বলেছিলাম এটি হচ্ছে তাপ-উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা হচ্ছে তাপ-উৎপাদী বিক্রিয়া। ওকে, এবং এই ΔH এর মান যদি ঋণাত্মক আসে তাহলে তাপ-উৎপাদী বিক্রিয়া, আর যদি ধনাত্মক আসে তাহলে হবে তাপ-উৎপাদী বিক্রিয়া। যেহেতু এখানে আমার মাইনাস আসছে তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে তাপ-উৎপাদী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় 99 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে বা নির্গত হয়েছে। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এটা বুঝতে তোমাদের কোনো আশা করি সমস্যা হয়নি। ঠিক আছে, এবং এই যে সমস্যা না হয় এই প্রক্রিয়ায় তোমাদেরকে আমি যতগুলো বাড়ির কাজ দিব তোমরা সবগুলো আশা করি করে ফেলতে পারবা। নিয়মটা একটাই, শুধু এটাকে ফরম্যাট আকারে ভেঙে লিখবা, ভেঙে লিখে একই লেখাগুলো বারবার লিখবা, এইটা থেকে এটা সূত্রটা লিখবা, লেখার পর মানগুলো বিয়োগ করে দিবা। হয় এই মানটা প্লাস আসবে, না হলে মাইনাস আসবে। প্লাস আসলে তখন লিখবা তাপ-উৎপাদী বিক্রিয়া, আর যদি মাইনাস আসে তখন তাকে বলা লিখবা তাপ-উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো এই লেখাটা লিখে দিলেই তোমাদের কাজ শেষ। আমি তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিয়েই আজকে কাজ শেষ করবো। ঠিক আছে, আমি কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। হ্যাঁ, তোমরা একই প্রক্রিয়া ভাবে বা একইভাবে যে আমি যে 7টা বিক্রিয়া দিয়েছি এগুলো নিজেরা বাসার মধ্যে করে ফেলবা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 আমি এভাবে তোমাদের 7টা বিক্রিয়া দিয়েছি, তোমরা বাসার মধ্যে এই 7টা বিক্রিয়াগুলো করে ফেলবা। ঠিক আছে, হ্যাঁ, এবং আশা করি সবগুলো তোমরা পারবা। ঠিক আছে, সবগুলো একই প্রক্রিয়া। ঠিক আছে, একই প্রক্রিয়ায় তোমরা এই সবগুলো বিক্রিয়া করে ফেলবা। কি বলেছি বুঝছো? আশা করি তোমরা এগুলা সেম ভাবে করে ফেলতে পারবা। ঠিক আছে, তো তোমরা বাসায় করে ফেলবা। যদি কেউ কোনো করতে না পারে দেখো, তবে তোমরা সেটা আমাকে জানাবা। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এটা একটু তুলে নিবা, তুলে অঙ্কগুলো করে ফেলবা। ওই মানগুলো ওই ডাটা থেকে তোমরা প্রথমে যে ডাটাটা লিখে দিয়েছিলাম সেই ডাটা থেকে তোমরা মানগুলো কালেকশন করবা। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকু থাক। সবাইকে ক্লাসটা করার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাটুকু ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।